ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, এখন দুর্যোগ হয়ে গেছে, 12 মাসে 13 দুর্যোগ। আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি তাহমিদ হাসান, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা কথা বলবো এস.এম. শাহিন আলমের সাথে, যিনি একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট এবং একই সাথে একজন গবেষক। তিনি লেখাপড়া করছেন গণ বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগে। শাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আসলে আজ আমরা আপনার সাথে কথা বলবো আপনার বেড়ে ওঠা এবং আপনার পরবর্তী যে যাত্রাগুলো সেই সম্পর্কে। আপনার জন্ম কোথায় এবং আপনার বেড়ে ওঠাটা কেমন ছিল? ধন্যবাদ। আমার জন্ম বা বেড়ে ওঠাটা যদি বলি, যে আমি একেবারেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সর্বশেষ জেলা সুন্দরবন সংলগ্ন সেই সাতক্ষীরা জেলার একেবারেই সুন্দরবনের পাড় থেকে বেড়ে ওঠা একটা ছেলে একেবারেই। তো আমার একদিকে ভৌগোলিকভাবে যে জায়গাটিতে আমার জন্ম বা আমার গ্রামটা যে জায়গায়, প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস এগুলোর সাথে মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার এগুলো আমাদের কাছে। তো সেই জায়গা থেকেই বেড়ে ওঠা আমার, এবং আমার বাসাও একেবারে সুন্দরবনের পার্শ্ববর্তী একটি গ্রাম। শাহিন ভাই, আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন, আপনার এই বিষয়ে আগ্রহের কারণটা কি আসলে? এই বিষয়ে কারণটা আসলে যদি একটু ভেঙে বলি, যে আমি একেবারেই যখন ভলেন্টিয়ারিজম বা আমার যে কাজের জায়গাটা শুরু হয়েছিল কিন্তু চাইল্ড ম্যারেজ প্রোটেকশন কিংবা শিশু শ্রম বন্ধ এরকম কোনো ক্যাম্পেইনের সাথে যুক্ত হওয়া দিয়ে। তো এটা একটা টার্ম ছিল, এবং আমার সব থেকে বড় একটা টার্ম ছিল যে যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার বয়স যখন 8 বছর, তখন একটি দুর্যোগ আসে, যেটি ঘূর্ণিঝড় আইলা 2009 সালে। তো ওই টাইমটাতে আমি আসলে দেখেছিলাম যে শিশুদের কি দুরবস্থা। আমরা জানি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সব থেকে বেশি ভালনারেবল থাকে সে এলাকার নারীরা, শিশুরা, গর্ভবতী বা প্রতিবন্ধী এই ধরনের মানুষ। তো সেই জায়গা থেকে আমি শিশু অধিকার নিয়ে কাজ করা শুরু করি, কিন্তু পর্যায়ক্রমে আসলে দেখি যে একটা শিশু শ্রম বা শিশু যে তার বিয়ে হয়ে যাচ্ছে, তার পেছনে আসলে কোন ফ্যাক্টর গুলো কাজ করে। যে আমরা একটা বাড়িতে যে বিয়ে বন্ধ করলাম, পুলিশ নিয়ে উঠলাম, কিন্তু সেই বিয়েটা কিন্তু আলটিমেটলি বন্ধ হচ্ছে না, সেই বিয়েটা কিন্তু অন্য কোথাও যে আসলে হচ্ছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এই চাইল্ড ম্যারেজ কিংবা চাইল্ড লেবার যেগুলো আছে, এগুলার পিছনে আসলে 3টা দ কাজ করে: দারিদ্রতা, দুর্গমতা এবং আপনার যে দুঃসাহসিকতার যে ব্যাপারগুলো কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে দুর্যোগ, আমি 3টা দর কথা যদি বলি, একটা হচ্ছে দারিদ্রতা, দুর্যোগ এবং দুর্গমতা। তো এর কারণেই মূলত এই যে সমস্যাগুলো হয় সমাজে, সেটা হতে পারে নারী নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিয়ে, নানান ধরনের সমস্যা হতে পারে। তো সেই জায়গাটায় আসলে কেন এগুলা হচ্ছে এবং কেন এর পিছনে আসলে মানে রুট কজটা কি, সেটা খুঁজতে গিয়েই মূলত আমার এই জলবায়ু পরিবর্তন, পরিবেশ এটা নিয়ে জানা বোঝা এবং এর আগ্রহটা মূলত আমার বাড়ে। এবং যখন আসলে দেখি যে একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তারপরেই কিন্তু ক্রমান্বয়ে দেখি যে এই সবগুলা সেক্টর মানে একটা সার্কুলেট হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। যেটা যদি বলি শিশু শ্রম, নারী নির্যাতন, বাল্য বিয়ে বা ঝরে পড়া শিশু, অনেক ধরনের ক্রাইসিস কিন্তু তৈরি হয়। তো যার কারণে মনে হয়েছে যে আসলে আমাকে একেবারে রুটে যে কাজ করতে হবে বা সমস্যার গোড়ায় যে কাজ করতে হবে। এবং তার কারণ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে এবং পরিবেশ যে বিপর্যয় হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতি বছর আঘাত হানছে। যেটা আমরা আগে বলেছি যে 12 মাসে 13 পার্বণ একটা প্রচলন কথা ছিল, কিন্তু এখন আসলে পার্বণ নেই, এখন দুর্যোগ হয়ে গেছে, 12 মাসে 13 দুর্যোগ। হ্যাঁ, তো সেই জায়গাগুলো যখন আইডেন্টিফাই করতে পারলাম যে আসলে কোন কোন জায়গায় আসলে কাজ করা দরকার এবং কিভাবে এটাকে আরো বেশি প্রতিরোধ করা যেতে পারে বা কিভাবে এটার সাথে মোকাবেলা করা যেতে পারে, সেই জায়গাগুলো যখন জানতে পারলাম, তখন থেকেই আসলে আমার এই কাজ করার যাত্রাটা শুরু হলো। এটা কি ভাই আপনার মানে স্কুল জীবন থেকেই? হ্যাঁ, আমার স্কুল জীবন থেকেই মূলত শুরু। আমার শুরুটা ছিল ইউনিসেফের একটা প্রজেক্ট, যেটা হচ্ছে
helloBDnews.com, যেটা শিশু সাংবাদিকতার যে একটা প্ল্যাটফর্ম ছিল। সো আমি ওই সুন্দরবন পাড়ের শিশুদেরকে নিয়েই মূলত লিখতাম, ভিডিও তৈরি করতাম, তাদের দুঃখ দুর্দশা বা তাদের সমস্যাগুলোকে আমি আসলে তুলে ধরতাম। তো এটা মূলত আমার স্কুল লাইফ থেকেই যাত্রা শুরু হয়, তারপরে তো কাজ চলছে। আপনার দীর্ঘ একটা সময়, একটা যাত্রা, এই সময়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, প্রত্যেকটা আসলে কাজ করতে গেলে বাধা আসবে, সাকসেস আসবে, এটা আসলে মেনে নিয়েই কাজ করতে হয়। তো আমরা আসলে আমাদের মানে পাওয়ার প্রাপ্তির জায়গাটাও যেমন বেশি আমাদের, তেমনি আমাদের যে পিছিয়ে পড়া, টেনে ধরা মানুষ কিংবা টেনে ধরার যে জায়গাগুলো সেগুলো কিন্তু কম না। তো আমার যদি সেরকম ভাবে বলি তাহলে আমরা বেড়িবাঁধ, যেটা আপনারা জানেন যে প্রতি বছর আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেড়িবাঁধ ভেঙে যায়, লবণ পানি প্রবেশ করে, বছরের পর বছর কিন্তু সেই এলাকা ডুবে থাকে লোনা পানির সাথে মানুষের যে একটা বসবাস। তো এই বেড়িবাঁধ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম আন্দোলন করে আসছি। তো সেই তেমন একটি আন্দোলন ছিল এই বেড়িবাঁধ নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, মেন্টালি অ্যাসল্ট করা হয়েছে, জনপ্রতিনিধি দ্বারা, গভর্নমেন্ট যারা কর্মকর্তা রয়েছে তাদের দ্বারাও কিন্তু আমরা মানে হ্যারাসমেন্ট হয়েছি। তবে আমরা মানে থেমে থাকি নাই, যে আমাদের পিছু টান ছিল না, যে আসলে নিজের এলাকা, প্রাণ, প্রকৃতি, মাটি, মা, মানুষ, মানে এই যে জিনিসগুলা নিয়ে আসলে যখন আসলে কাজ করতে গিয়েছি তখন ব্যারিয়ার ছিল অনেক, বাট উদ্যমটা ছিল আরো বেশি স্পিড। শাহীন ভাই, আপনি সম্প্রতি স্কলারশিপ পেয়েছেন এবং আপনি গবেষণার কাজে নিযুক্ত আছেন। আপনার এই স্কলারশিপ পাওয়া, গবেষণায় যাওয়া, এই ব্যাপারটা সম্পর্কে যদি এটা আসলে যদি একটু পিছনে থেকে বলি, যে আমি প্রায় দীর্ঘদিন যাবৎ অ্যাক্টিভিজমের সাথে হাইলি কানেক্টেড, এখনো অ্যাক্টিভিজমের সাথে কানেক্টেড। সো অ্যাক্টিভিজমটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, আমাদের কথা অন্য কেউ বলবে না। দ্যাটস ওয়াই, যেহেতু আসলে সাতক্ষীরা, আমি যদি বলি যে বিশ্বের সব থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে 7 এর মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম, এবং বাংলাদেশের মধ্যে যদি আমি খুব মানে 5 স্টারের মধ্যে যদি বলি যে 5টা সব থেকে ভার্নারেবল বা ঝুঁকিপূর্ণ জেলা, তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। আর সাতক্ষীরার মধ্যে আমার গ্রামটাই আরো স্পেসিফিক ভাবে অন্যতম। তো সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, আমাদের সংকট, আমাদের সমস্যার কথা। তো সেখান থেকে আসলে অ্যাক্টিভিজমটা করা এবং আমাদের ভয়েসটাকে রেইজ করা, আসলে কথা তো বলতেই হবে যদি সমস্যার সমাধানটা চাই। তো সেই অ্যাক্টিভিজমের জায়গা থেকে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে আসছি বা এখনো করছি। পরবর্তীতে আমার মনে হয়েছে যে আসলে অ্যাক্টিভিজমটা যেমন করতে হবে, আমাকে একাডেমিক নলেজটাও গ্যাদার করতে হবে, কারণ জলবায়ু পরিবর্তন জিনিসটা আসলে মানে কি বলে, এটা সায়েন্টিফিক একটা ইস্যু। এটা মানে কোনো ধরনের গবেষণা ব্যতীত বা এটা মন গড়া কিছু বললাম এটা আসলে সম্ভব না। তো এই একটা গবেষণা ধর্মী একটা জিনিসের সাথে কাজ করতে হবে, কিংবা জানতে হবে, যে জানার আগ্রহটা বা পিপাসাটা এটা আগে থেকেই ছিল। তো আমরা না জেনে আসলে দাবির কাছে পৌঁছাতে পারবো না স্পেসিফিক ভাবে। সেই জায়গায় আমরা যেটা করেছি যে জানার জায়গাটা জারি রাখতে আমরা আসলে আমাদের সমস্যাগুলো কি কি এগুলো খুঁজে বের করতে হবে। এবং আমি অলরেডি ব্র্যাক ইউনিভার্সিটির সিপিজি, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, একটা গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠান, তো ওটার সাথে আমি কমিউনিটি রিসার্চার হিসেবে অলরেডি কাজ করছি প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। তো ওই জায়গাটা থেকে আমার মধ্যে আরো মনে হয়েছে যে না, আসলে রিসার্চটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আমার কমিউনিটি থেকে যে জিনিসগুলা পাবো, যে ম্যাটেরিয়ালস গুলা পাবো, সেটা আসলে দেশের বাইরে কিংবা দেশের অন্য জেলার মানুষ যে আমার এলাকার সমস্যাটা অত স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারবে না, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো সেই জায়গা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির এই রিসার্চ প্রজেক্টের সাথে আমি কাজ করা শুরু করি, এবং পরবর্তীতে দেখি যে অন্য আরেকটা রিসার্চ, যেটা আপনার ইংল্যান্ডের যে থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত IIED একটা প্রতিষ্ঠান, সেটা বাংলাদেশের জলবায়ু বিজ্ঞানী প্রয়াত সলিমুল হক স্যার, তার স্মরণে একটা স্কলারশিপ তারা দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এটা। তো সেখানে আবেদন করি, এবং সেই আবেদনে
48টা দেশ থেকে প্রায় 205 জন আবেদন করে। তার মধ্যে থেকে বাংলাদেশ থেকে আমি সিলেক্টেড হই, এবং সারা যে 48টা দেশ থেকে অ্যাপ্লাই করে সেটায় 25 জন আবেদনকারী, সেখান থেকে মোটামুটি তারা এই গ্রান্ট বা তারা এটাতে সিলেক্টেড হয়। সো এটা এর গবেষণার মূল থিমটা হচ্ছে এরকম যে আসলে আমি আমার কমিউনিটি নিয়েই ভাবি সবসময়, যেহেতু আমার কমিউনিটির ভালনারেবিলিটি বা আমার কমিউনিটির যে সংকট সেটাকে আমারই মনে হয়েছে যে তুলে ধরার জন্য। তো ওই জায়গাটিতে আমার কমিউনিটির পার্শ্ববর্তীতে রয়েছে মুন্ডা কমিউনিটি। এটা হচ্ছে একটা ইন্ডিজিনিয়াস কমিউনিটি যেটাকে বলি, এটা একটা আদিবাসী মুন্ডা সম্প্রদায়। এরা মূলত ভারতের ঝাড়খণ্ড থেকে আসে প্রায় শত বা কিংবা সহস্র বছর আগে। তো তারা মূলত এই কমিউনিটিটা এই সুন্দরবন অঞ্চলকে পরিষ্কার করার জন্য জমিদাররা আনে এই এলাকাটিতে, ভারত থেকে আনে, যাতে ভূমি আবাদ করার জন্য বনগুলাকে পরিষ্কার করা হয়। তো তারা আসলে কালের বিবর্তনে বা সময়ের পরিক্রমায় তারা কিন্তু মানে ডিসপ্লেস হয়ে গেছে অনেকটা। তারা তাদের যে কালচার, তাদের যে নর্মস ভ্যালুস সবগুলা তাদের কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে বা তাদের ভেঙে গেছে। তো সেই জায়গায় আমার মনে হয়েছে যে এই মানুষগুলা বা এই কালচারাল যে হেরিটেজ বলি, এগুলা যদি নষ্ট হয়ে যায়, আসলে এগুলো টাকা দিয়ে আমি ফিরিয়ে আনতে পারবো না। আমার যদি 60 গম্বুজ মসজিদ নষ্ট হয়ে যায়, আমি কোটি টাকা দিয়েও আমি সেই 60 গম্বুজ মসজিদ ফেরত আনতে পারবো না। তো আমাকে মনে হয়েছে যে এগুলোকে সংরক্ষণ করা দরকার, এবং এটা মানে ক্লাইমেট চেঞ্জের ভাষায় যদি বলি যে লস অ্যান্ড ড্যামেজ বা ইকোনমিক্যাল এবং নন ইকোনমিক্যাল, অর্থনৈতিক এবং অর্থনৈতিক যে ক্ষতি। তো আমার ক্ষতি অর্থনৈতিকভাবে হলে আমি সেটা পুষিয়ে নিতে পারবো, কিন্তু অর্থনৈতিক বা নন ইকোনমিক্যাল যে লস অ্যান্ড ড্যামেজ, এটা আমি পুষিয়ে নিতে পারবো না, সম্ভব না। তো যার কারণে মনে হয়েছে যে এই যে মুন্ডা কমিউনিটি, তারা তাদের ভাষা, তারা সংস্কৃতি, তাদের খাদ্য অভ্যাস, তাদের জীবন আচার, তাদের বসত ঘর, ভিটা মাটি সবকিছুই কেন জানি ক্লাইমেট চেঞ্জের কারণে পরিবর্তন হচ্ছে, এবং ডে বাই ডে এটা আসলে আরো বেশি হুমকির মুখে পড়বে। একটা সময় দেখা যাবে যে তারা তাদের অস্তিত্বই হারিয়ে ফেলেছে, কিন্তু সেটা আসলে কোনো জায়গায় সংরক্ষিত নেই বা কেউ জানতেই পারবেন। তো আমার ওই জায়গাটা স্পেসিফিক ভাবে আমি প্রপোজালে আমি উল্লেখ করেছি যে এই জায়গাটিতেই আমার কাজ করতে চাই। হ্যাঁ, এবং সেটাতে আলহামদুলিল্লাহ সিলেক্টেড হই, এবং খুব তাড়াতাড়ি সেটা কাজও আমরা শুরু করব। আপনি দুইটা জায়গাতে একই সাথে গবেষক হিসেবে কাজ করতেছেন, মানে একটাতে করতেছেন না একটাতে সুযোগ পেয়েছেন। অনেকেই আছেন যারা এইগুলোতে কাজ করতে আগ্রহী, সেক্ষেত্রে তারা কিভাবে আগাইতে পারেন বা ক্রাইটেরিয়া কি কি থাকতে পারে? দেখেন, আসলে রিসার্চটা অনেকটাই মানে কি বলে যে মানে কোনো কাজ আসলে এখন যে আমরা বলি ইনফরমেশন বা টেকনোলজির যুগ বলি কিংবা প্রযুক্তিগত যুগ বলি, সর্বক্ষেত্রে আসলে গবেষণা ব্যতীত মানে ইনফরমেশন ছাড়া আসলে কোনো কিছুই আগানো সম্ভব না। সুতরাং এখানে রিসার্চ তার একটা বড় ধরনের মানে ক্রাইটেরিয়া বা রোল প্লে করে কোনো কাজ করতে গেলে, সেটা ফিল্ড অ্যাসেসমেন্টের থেকে হোক বা সেটা কোনো একটা প্রজেক্ট হোক, সব ক্ষেত্রেই একটা গবেষণা খুবই জরুরি। তো যারা আসলে এই রিসার্চের সাথে যুক্ত হতে চায় তাদের ক্ষেত্রে বলবো যে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি কিংবা লোকাল পর্যায় থেকে বা একটা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো অনেকগুলো গ্রান্ট দেয়, এগুলাতে তারা নজর রাখা, তারা সার্চ করা। এখন পৃথিবীটা আসলে খুবই হাতের মুঠোয়। আমি চাইলে আসলে কারা কোন বিষয়ে রিসার্চার খুঁজছে, অ্যাসোসিয়েট রিসার্চার, কমিউনিটি রিসার্চার, কিংবা কারা আসলে একটা রিসার্চ ফান্ড দিবে, হিউজ অ্যামাউন্টের ফান্ড কিন্তু বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দিচ্ছে। তো আমার মনে হয় এই রিসার্চ বেজে যারা আগ্রহী আছে তাদের উচিত হবে যে কোথায় আসলে রিসার্চে ফান্ড দেয়, কারা কিভাবে এর সাথে যুক্ত আছে, বা রিসার্চ ক্লাব আছে, সোসাইটি আছে বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে একটু কানেক্টেড থাকা, তাহলে মনে হয় যে যুক্ত হতে পারবে এবং ভবিষ্যতে কাজও করতে পারবে। প্রত্যেকটা কাজের একটা ভিশন থেকে, একটা মিশন থেকে। পরিবেশবাদী হিসেবে আপনার ভিশন কি? আপনি ঠিক কোন জায়গাতে নিজেকে দেখতে চান, নিজের পরিবেশকে দেখতে চান, পৃথিবীটা কেমন হবে আসলে?
আসলে ডে বাই ডে যেভাবে আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা পৃথিবী উষ্ণায়ন হচ্ছে, তাতে আসলে ইন ফিউচার আমরা যদি এখন থেকেই সচেতন না হই, এবং দেখেন আমরা এমন একটা জেনারেশন, যে জেনারেশনের আসলে কিছু করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা ভবিষ্যৎ জেনারেশনের জন্য। কারণ আমাদের যে জেনারেশন চলে গেছে আলটিমেটলি তাদের কিছু করার নেই। আমরা আমাদের উপরেই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন থাকবে পৃথিবীতে। সো ডে বাই ডে যেভাবে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে বা বাড়ছে, তাতে আসলে মানে নিকট যে ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যৎ, মানে পৃথিবীটা বসবাসের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ আমি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আর এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি মনে করি যে বর্তমানে যে শিল্প উন্নয়ন যে যুগ বা শিল্প উন্নয়নের যে যুগ, সেই যুগের মধ্যে আমরা অলরেডি আছি। আমরা বিশ্বাস করি যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা হুমকিতে থাকবো। আমরা যত দ্রুত রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফার হব, ট্রানজিশন ঘটাবো, ততই আমাদের জন্য ভবিষ্যৎটা সুন্দর হবে। অর্থাৎ আমাদের যে জীবাশ্ম জ্বালানি রয়েছে, আমরা যদি বলি তেল, গ্যাস, কয়লা, এগুলা পুড়িয়ে আমরা যত উন্নয়ন করব, তত পৃথিবীটা ধ্বংসের দিকে যাবে। আমরা যত এটা থেকে বেরিয়ে আসব, আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি, আমাদের স্রোতকে কাজে লাগিয়ে, আমরা বাতাসকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বা বিভিন্নভাবে যত আমরা এই শক্তিগুলোকে কাজে লাগাতে পারবো, তত আমাদের পৃথিবী হবে আমাদের জন্য বাসযোগ্য। আর আমার জায়গা থেকে আমরা ইয়তরাই এই জায়গাটাতে আমাদের ইনোভেশন দিয়ে, আমাদের এনার্জি দিয়ে, আমাদের মেধা, মনন, সৃজনশীলতা দিয়ে আমরা এটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎটা হবে নিরাপদ, বাসযোগ্য। শাহিন ভাই, আমরা শিল্প উন্নয়নকে যেমন গুরুত্ব সহকারে দেখি, আবার শিল্প উন্নয়নই কিন্তু পরিবেশের বিপর্যয়ের জন্য অনেক অংশের দায়ী। তো কি কি সমস্যাকে আসলে আইডেন্টিফাই করা যায় এবং এগুলোর সমাধান কি হতে পারে? আসলে সমস্যা, এই যে শিল্প উন্নয়নের কথা আমরা বলছি বা শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবী উন্নত হচ্ছে বা পৃথিবীর এগিয়ে যাচ্ছে। আমি একটু যদি বলতে চাই, দেখেন আমরা মানুষরা হচ্ছে এখন বলতেছি সব থেকে ক্ষমতাধর বা সব থেকে বেশি শক্তিশালী প্রাণী পৃথিবীতে, কিন্তু এই মানুষ যদি পৃথিবীতে না থাকে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি মৌমাছির মতো একটা কীটপতঙ্গই যদি বলি, বা এটা যদি না থাকে, বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতিটা, ডাইনোসরের মতো, 1 বছর যদি মৌমাছি পৃথিবীতে না থাকে, পরাগায়ন হবে না, খাদ্যশস্য উৎপাদন হবে না, এই পৃথিবীটা, মানুষ খাদ্য সংকটেই মারা যাবে। জাস্ট একটা মৌমাছি। সো মানুষ কিন্তু মারা গেলে পৃথিবীর কোনো ক্ষতি না। কিন্তু সেম ওয়েতে আমার যেমন উন্নয়ন করতে হবে, তেমনি পরিবেশকেও আমাকে বাঁচাতে হবে। পরিবেশকে বাদ দিয়ে উন্নয়ন, সেই উন্নয়ন টেকসই হবে না, সেই উন্নয়ন আসলে কাজে দিবে না। আলটিমেটলি আমাদের প্রজন্ম হয়তো ভোগ করবে, কিন্তু পরবর্তী প্রজন্ম সেটি কিন্তু আর ভোগ করতে পারবে না। তো আমার কাছে যেটা মনে হয়, আমি এই যে উন্নয়ন হবে, কিন্তু সেই উন্নয়নটা পরিবেশকে বাঁচিয়ে, পরিবেশকে সাথে নিয়ে, এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বা নবায়নযোগ্য শক্তিতে আমাকে ফিরে আসতে হবে। অর্থাৎ এই তেল, গ্যাস, কয়লা, এগুলো আমার একটা মানে পরিমাণ আছে, কিন্তু তাপের কিন্তু পরিমাণ নেই, বাতাসের কিন্তু পরিমাণ নেই। এটা আমরা অজস্র, এটাকে আমরা যত ইচ্ছা ব্যবহার করতে পারি। তো আমরা যদি এই তেল, গ্যাস, কয়লাকে পুড়িয়ে পৃথিবীটাকে ধ্বংসের দিকে না নিয়ে আমরা যদি রিনিউয়েবল এনার্জির দিকে যদি আমরা ফিরে আসি, আমরা যদি সেই প্রকল্পগুলো নিই, তাহলে কিন্তু এই পরিবেশও বাঁচবে, আমরাও বাঁচবো। একটা বায়োডাইভার্সিটির যে একটা মানে কম্বিনেশন, সেটা কিন্তু টিকে থাকবে। একজন শিক্ষার্থী হিসেবে, এবং আপনি একজন শিক্ষার্থী, সেই হিসেবে আপনার কাছে আমি কিছু পরামর্শ চাইবো যে গবেষণামুখী হওয়ার জন্য কোনো যদি পরামর্শ দিতে চান। গবেষণামুখী হওয়া আসলে প্রত্যেকটা অ্যাজ এ স্টুডেন্টদের জায়গা থেকে আমার যেটা মনে হয় যে পড়ালেখা চলাকালীন থেকেই আসলে গবেষণার কাজটা শুরু করা আমার মনে হয় খুবই পারফেক্ট। কারণ আমরা যখন অনার্স শেষ করব, তখন আমাদের যদি 3টা বা 4টা গবেষণা পেপার থাকে, আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কলারশিপ বলি কিংবা ইউনিভার্সিটি বলি, সব জায়গায় একটা ওপেন ডোর থাকে,
যে জায়গা বা অনেকগুলো উইন্ডো থাকে, যে উইন্ডো গুলো দিয়ে আপনি এইগুলা যখন আমি দিতে পারবো তখন তারা কিন্তু আমাদেরকে নেয়ার জন্য বসে থাকে। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই যে সেটা যে কোনো সাবজেক্টেই কিন্তু হতে পারে, জি সাবজেক্ট কিন্তু এখানে ম্যাটার না, কিন্তু আপনাকে আসলে মানে ওই আগ্রহের জায়গাটা, যে না আসলে সমস্যার পেছনের কি সমস্যা আছে সেটা যদি ওই আগ্রহের জায়গাটা থাকে, তাহলে আমরা যে কোনো জায়গা ফিল্ড থেকে এজ এ রিসার্চার হতে পারবো এবং আমরা সেই সমাধানের জায়গায় কিন্তু আগাতে পারবো বা সমস্যাগুলো চিহ্নিত করতে পারবো। শাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আগামীতে আবার কোনো একটি বিষয় না আপনার সাথে আমরা কথা বলবো। ধন্যবাদ গবিসাসকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এরকম ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম আরো চালু থাকবে সেই প্রত্যাশা। ধন্যবাদ। থ্যাংক ইউ।